এত দমন নির্যাতন চালানোর পরেও কিন্তু সরকার কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারছে না, এবং সারা দেশের মানুষ এখন, সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগের সমর্থনে দাঁড়িয়ে গেছে। এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা আছেন তারা মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকটা নির্ভীক অবস্থায় নেমে গেছে, যে যা হয় হবে আর কি। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নে গতকাল দুপুরে যে সংঘর্ষটি হয়েছে সেটি কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? সারা দেশ থেকে গোয়েন্দা রিপোর্ট কি বলছে? আজকে এই বানিয়াচং এর ঘটনার সাথে সারা দেশ থেকে প্রাপ্ত গোয়েন্দা রিপোর্ট এবং সমসাময়িক কিছু ঘটনা নিয়ে আলাপ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। এশিয়ার সবচেয়ে বড় গ্রামটার নাম হবিগঞ্জের বানিয়াচং। এটা এত বড় একটা গ্রাম যে পরবর্তীতে এটাকে 15টি ইউনিয়নে ভাগ করেছে, এবং বানিয়াচং ইটসেলফ একটা উপজেলা। এই 15টা ইউনিয়নের একটা ইউনিয়ন হলো বড়ইউরি। এই বড়ইউরি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হলেন ফরিদ আহমেদ, এবং এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ফরিদ আহমেদ। ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই ফরিদ আহমেদ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন, এবং তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পেয়ে তিনি যখন গ্রামে ফিরেছেন, হাজার হাজার লোক এসেছিল তাকে দেখতে। মানে তুমুল জনপ্রিয় এই ফরিদ আহমেদ, এবং তিনি তো নির্বাচিত চেয়ারম্যান, কিন্তু শুধু জনপ্রিয়তার কারণেই নয়, মানে যে পরিমাণ লোক তাকে দেখতে এসেছিল সেটা নাকি অভাবনীয়। তো তিনি যখন জেলে ছিলেন তখন সেখানে একজন যুবদল নেতা মিজানুর রহমান কপিল, তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল প্যানেল চেয়ারম্যান থেকে। তো ফরিদ আহমেদ ফিরে আসলে এই মিজানুর রহমান কপিল তার দায়িত্বটি ছাড়তে চাননি, এবং এটি নিয়ে একেবারে মামলা পর্যন্ত গড়িয়েছে। তো গতকাল সোমবার মানবিক সহায়তা কর্মসূচির অধীনে নগদ টাকা এবং অন্যান্য চাল বিতরণ কর্মসূচি ছিল, এবং সেখানে ফরিদ আহমেদ গিয়েছিলেন। তো ফরিদ আহমেদকে যেটা বলেছি, তাকে ঘিরে তিনি যেখানে যান প্রচুর লোক তার সাথে থাকে। তো সেখানে মিজানুর রহমান কপিলের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে, এবং তখন মানে নজিরবিহীন একটা সংঘর্ষ হয়েছে। প্রায় 3 ঘন্টারও বেশি চলমান এই সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এখানে বানিয়াচং থানার ওসি পর্যন্ত আহত হয়েছেন, এবং আরো 2জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যারা পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। কেন বানিয়াচং এর এই ঘটনাটার কথা বলছি? যে বানিয়াচং এর ঘটনাটা যে খুব বিচ্ছিন্ন ঘটনা তা না। আপনি যদি সারা দেশের ট্রেনগুলো দেখেন, নোয়াখালীর একটা ইউনিয়নে একটা মিছিলে লোক হয়েছে 4,500। ওসি বলছেন যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে 1-150 লোকের একটা মিছিল হতে পারে। তো একটা ইউনিয়ন পর্যায়ে 4,500 লোকের একটা মিছিল। কুমিল্লায় আমরা দেখলাম যে চিটাং হাইওয়েতে বিশাল মিছিল, ঢাকায় মিছিল, চিটাগাঙে মিছিল, সারা দেশের বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে বিরাট বিরাট মিছিল হচ্ছে। মানে কি এমন ঘটনা ঘটে গেছে যে হঠাৎ করেই সারা দেশে ছাত্রলীগ বিশেষ করে, এবং আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সবাই যেন গর্জে উঠছে। খুব রিসেন্টলি শেখ হাসিনা খুব দৃঢ়তার সাথে বলেছেন যে মাথা উঁচু করে তিনি বাংলাদেশে ফিরবেন, এবং তারপরেই আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। নোয়াখালীর কথা যেটা বলছিলাম, সেখানে ছাত্রদল হামলা করেছে এবং ছাত্রলীগ পাল্টা জবাব দিয়েছে। ছাত্রদলের অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সুতরাং এই বানিয়াচং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং এই সময় গোয়েন্দারা, সরকারি গোয়েন্দা সংস্থা যে রিপোর্টটি সরকারের কাছে দিয়েছে সেটি হলো যে সারা বাংলাদেশের মাঠ এখন আওয়ামী লীগের দখলে। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হবার একটা কথা ছিল, সেটি আবার 1 মাস পেছানো হয়েছে। এখন বলা হচ্ছে যে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন হবে।
তো সেই প্রেক্ষিতে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে যে বর্তমানে মাঠের যে অবস্থা তাতে যে কোনো সুষ্ঠু নির্বাচনে হলে আওয়ামী লীগের জয় অনিবার্য, এবং মাঠে যেখানেই যায় সব আওয়ামী লীগের সমর্থক। একটা মিছিলের ছবি দেখলাম, যে সেই মিছিল করছে এবং তার পাশে রাস্তার দুপাশে লোকজন দাঁড়িয়ে সেই মিছিলের প্রতি তাদের সমর্থন জানাচ্ছে। তাহলে মিছিলে যদি আমরা 1000 লোক দেখি, তো রাস্তায় যে আরো 3-4 হাজার লোক থাকে তারা সেই মিছিলের প্রতি সংহতি প্রকাশ করছে। এই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে সরকারের কিন্তু মানে কপালে ভাঁজ পড়েছে, কারণ তারা এতগুলো আসনে জিতলো, যদিও সেটা আর রাতের নির্বাচন বলা হয় না, এখন বলা হয় সন্ধ্যা রাতের নির্বাচন, মানে আগের দিন সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু হয়েছিল, এবং সেই কারচুপির নির্বাচনের পরে এত দমন নির্যাতন চালানোর পরেও কিন্তু সরকার কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারছে না, এবং সারা দেশের মানুষ এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগের সমর্থনে দাঁড়িয়ে গেছে, এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা আছেন তারা মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকটা নির্ভীক অবস্থায় নেমে গেছে, যে যা হয় হবে আর কি। আজকে মিডিয়ায় দেখলাম যে তারেক রহমান সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ, তিনি এই স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে কথা বলছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দলটা তো নিষিদ্ধ না, এবং আওয়ামী লীগের যে কেউ ব্যক্তি হিসেবে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং এর আগে আওয়ামী লীগ আমলে যেমন দলীয় ভিত্তিতে প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করত, কিন্তু এবার কোনো দল ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না। এবার নির্দলীয়ভাবে স্থানীয় সরকার পরিষদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং সেই হিসেবে আওয়ামী লীগের যে কেউ এই নির্বাচনে যদি কোয়ালিফাই করে প্রার্থী হবার, তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তো এই কথাটি যে ডক্টর জাহেদ বললেন, এটা কি আউট অফ নোওয়্যার বললেন, নাকি এটার পেছনে অনেকগুলো কারণ আছে? একদিকে তো মাঠের বাস্তবতা, আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে অবৈধভাবে নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছিল, সেটা তো অনেকদিন ধরে আমরা শুনছি এটা তুলে নেওয়া হবে, কিভাবে তুলে নেওয়া হবে, বা এটার জন্য আসলে আওয়ামী লীগ এখন আর বসে নেই। এটা এই নিষেধাজ্ঞা কতখানি কার্যকর সেটা নিয়েও আজকাল কথা উঠছে। সুতরাং আমি অবাক হব না যদি এটা দেখি যে এই নির্বাচনে অংশগ্রহণ এবং এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের উপরে যে কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়, এবং এই প্রত্যাহারের বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কিন্তু তারেক রহমান সরকারের উপরে একটা বিশাল চাপ আছে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারী এবং লোভীদের মুখে ছাই পড়ল। শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, 1981 সালে যখন আমি দেশে ফিরেছিলাম, তখন বাংলাদেশের আপামর জনসাধারণ ছিল আমার পরিবার। আজ আমার সেই পরিবার নির্যাতিত, নিষ্পেষিত। এই বিপন্ন মানুষদের ছেড়ে আমি কোথায় যাব? অবসরে যাবেন শেখ হাসিনা, তাকে আর কেউ চাইছে না, তিনি এখন শারীরিকভাবে সক্ষম না। এ জাতীয় মিথ্যা প্রচারণামূলক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের চূড়ান্ত অবসান করে দিলেন শেখ হাসিনা। ভেতরে এবং বাইরে যারা নানা রকম অনাকাঙ্ক্ষিত অপপ্রচারে, ষড়যন্ত্রে এবং প্রলোভনে লিপ্ত হয়েছিলেন, শেখ হাসিনাকে মাইনাস দেখাবার চেষ্টায়, এমন তো কেউ কেউ গণমাধ্যমে উস্কে দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছিলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে চাচ্ছে না। তাদের সে জাতীয় সকল ন্যারেটিভের অবসান হয়েছে। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্যাতিত, নিষ্পেষিত, বিপন্ন
বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি অবসরে যাবেন না। শেখ হাসিনার অবসান বা অবসর সেদিন হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে যাবেন। তার পূর্ব পর্যন্ত তিনি মানুষের পাশে আত্মোৎসর্গ করা, দেশের কল্যাণে, মানুষের মঙ্গলে নিজেকে নিবেদিত রেখেছেন এবং সেটাই অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত অবস্থায় একটি শোকসভায় অংশগ্রহণ করে তিনি খুবই পরিষ্কার ভাষায় বলেছেন। এর বাইরে তিনি ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, যেটা বাংলাদেশের আরেকটি পত্রিকা প্রকাশ করেছে। সব কথা নির্যাস, শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা আছেন এবং শেখ হাসিনা থাকবেন। এই দ্ব্যর্থহীন ঘোষণার দুটি দিক। যারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে উদ্যমী ছিলেন, তাদের উদ্যোগ এবং উদ্যম কমে গেছে। যারা অপপ্রচারে লিপ্ত হয়ে নানাভাবে মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন, তাদের অপপ্রচার কোনো কাজে আসেনি। যারা নানাভাবে প্রলুব্ধ হয়েছিলেন, লোভে পড়েছিলেন, তাদের সেই লোভের যবনিকাপাত হয়েছে। এই একটা অংশ। আর দ্বিতীয় অংশ, দেশের অভ্যন্তরে এবং বাইরে থাকা শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের একটা অংশের ভিতরে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাহলে কি শেখ হাসিনা অসুস্থ হয়ে গেছেন? তাহলে কি শেখ হাসিনার দায়িত্বে থাকছেন না? তাহলে কি আওয়ামী লীগের হাল তিনি ছেড়ে দিচ্ছেন? তাহলে কে হবেন দ্বিতীয় নেতা? কার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে? তাদের কাছে এখন স্পষ্ট, নেতা একজনই, সেটা শেখ হাসিনা। আর যারা আছেন আমরা সবাই কর্মী। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, আওয়ামী লীগের নিউক্লিয়াস শেখ হাসিনা, আওয়ামী লীগের ক্যাপ্টেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে 21 বছরের রাজপথে থাকা বিপর্যস্ত অবস্থা থেকে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। যুদ্ধ অপরাধীদের ভয়াল হুঙ্কারকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের বিচারের মুখোমুখি করেছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। বিপর্যস্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান প্রকম্পিত করার যে ক্যাপ্টেন, তিনি শেখ হাসিনা। শেখ হাসিনাকে মাইনাস করে নানাভাবে আওয়ামী লীগের ভাগাভাগি করার চেষ্টা তো কম হয়নি। নানাভাবে যারা করেছেন তারা অনেক ভালো সংগঠক ছিলেন, কর্মীদের কাছে খুব গ্রহণযোগ্যতা ছিল। অনেকে হয়তো ভুলে গেছিলেন যে তাদের সবকিছুর উৎস তারা আওয়ামী লীগের হওয়ার কারণে তাদের এত যোগ্যতা। বিভাজিত করে, গ্রুপিং করে এক পর্যায়ে তারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগহীন কোন হেভিওয়েটের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। বারবার সেটা প্রমাণিত হয়েছে। ফলত আওয়ামী লীগের বাইরে গিয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর উত্তরসূরির বাইরে গিয়ে ভেতরে এবং বাইরে যারাই ষড়যন্ত্র করেন, অপপ্রচার চালান, প্রলুব্ধ হন, তাদের বাস্তবে ফলাফল 0 এবং -0। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। বিদ্যমান রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরস্পর অবিচ্ছেদ্য সত্তা। আমরা সবাই কর্মী। দেশের কোটি কোটি ধর্মের, রাজনীতির বিভিন্ন রকম ভাবে বিভাজিত মানুষগুলো
একটি জায়গায় ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনার হাল ধরার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।